ফেব্রুয়ারিতে ভোট হবে না বলা দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন বিএনপির। এসির সঙ্গে নেতাদের বৈঠক, ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন এটা? নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পিআর ভোট দাবি জামাতের, জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। নতুন দেশ বিনির্মাণে নতুন সংবিধান দাবি এনসিপির। নতুন সংবিধানের বিকল্প না, এলএফও করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবে, বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনা এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের হাতেই বাস্তবায়ন চায় জামাত। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে এনসিপি, ভিন্ন মত সিপিবির। সিলেটে পাথর লুটে বিএনপি, আওয়ামী লীগ সহ 7টি গ্রুপ ভাগবসান সরকারি কর্মকর্তারাও আত্মগোপনে অভিযুক্তরা। প্রশাসনের বিরুদ্ধে লোক দেখানো তৎপরতার অভিযোগ। জামিন পেলেন ধানমন্ডি 32 থেকে গ্রেফতার রিকশা চালক আজিজুর। ওসির বক্তব্যের অসঙ্গতি খতিয়ে দেখছে ডিএমপি। আটকের ব্যাখ্যা তলব অন্তর্বর্তী সরকারের। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পাস, শিক্ষার্থীদের আনন্দ মিছিল। আবাসন নিশ্চিতে চবির প্রশাসনিক ভবনে তালা, বেরোবিতে নির্বাচন দাবিতে অনশন। বাকস্বাধীনতা নিশ্চিতে ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, দেশে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য যেন না হয় সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেখলে বিশ্ববিদ্যালয়ের মহাসিনালয়ের বারান্দায় পদচারণা করছে। আপনারা হ্যাঁ, প্রকাশকটা পরে বলবো। লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, তারা কোন ক্ষমতা বলে বলছে সেটা জানা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যায় 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরে দলটি। ওনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে, আর যদি বলেন হবে না হবে না, সে তো ভিন্ন কথা আর কি। কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। আর নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন, এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না।
জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় ঐক্য তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে। এ সময় আগামী নির্বাচনে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের একই মঞ্চে আসার ইঙ্গিত দেন তিনি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বলেছিল সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন, কিন্তু এখন সংস্কার কোথায় প্রশ্ন রাখেন তিনি। আমরা সবসময় বলি জাতি আজ ক্রান্তিকাল। জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে। তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবেন, বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সাংবিধানিক রূপ দিতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে, অন্য কোনো উপায় নেই। জামায়াত বলছে, বাস্তবায়ন প্রক্রিয়া পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছাড়লে জাতির সঙ্গে প্রতারণা করা হবে। অন্যদিকে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির সুরাহা চায় এনসিপি। আর সিপিবি বলছে, খসড়ায় ফুটে উঠেছে বিশেষ গোষ্ঠীর বয়ান। শনিবার কাঙ্ক্ষিত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেয়েছে রাজনৈতিক দলগুলো। এতে বলা হয়েছে, আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদ। স্বাক্ষর করার প্রস্তুতি হিসেবে 20 আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে সনদের চূড়ান্ত খসড়ার বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ না থাকায় হতাশা জানিয়েছে এনসিপি। তবে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলছে সিপিবি। আদালতের প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের কেউ যাতে কোনো রিট করতে না পারে, এই পুরো প্রক্রিয়া নিয়ে, পুরো বিষয়টি নিয়ে, বিধানাবলী নিয়ে, আর এর ব্যাখ্যাটা যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ন্যস্ত থাকে। জুলাই সনদ এটা তো আমাদের জন্য অতি প্রয়োজনীয়, একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিকরেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। খসড়ায় কিছু অসামঞ্জস্য রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা জলঘোলা করছে তারা পতিত সরকারকে সহায়তা করছে। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। আমরা জাতীয় ঐক্য স্বার্থে আমরা ছাড় দিয়েছি, আমরা এগ্রি করেছি। সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে, সুতরাং পার্লামেন্টে ছাড়তেই হবে। যত জল ঘোলা করা হবে, পানি ঘোলা করা হবে, তত পতিত সরকারের সুবিধা হবে। সনদের বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে হেনস্থার শিকার হওয়ার পর গ্রেফতার রিকশা চালক আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত।
এদিকে ওসির কাছে তাকে গ্রেফতারের ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিকশা চালক আজিজুর রহমান। সেখানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। এ সময় তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আজিজুরকে আদালতে পাঠিয়ে কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সমালোচনায় সরব হন অনেকে। রোববার ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, আজিজকে হত্যা মামলায় নয়, এপ্রিল মাসের একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আজিজুরের গ্রেফতারের বিষয়ে ওসির ব্যাখ্যা চেয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ওসির বক্তব্যের অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রোববার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতেও বাধা নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বগুড়া শহরের বার্কিখালে মাছ ধরার জালে উঠল গ্রেনেড। সেনা অভিযানে 6টি উদ্ধার। নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট। স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে চলে পাথর লুট। আর এতে ভাগ বসিয়েছেন সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এমনটাই অভিযোগ এলাকাবাসীর, যদিও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে পাথর উদ্ধারে প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছেন স্থানীয়রা। দিগেন সিংহ ও নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। পাথরের সাথে কোনো কাঁসার মিল জবাই করে ফেলে, ডালাও কথা বললে হবে না। এই পাথরটা তো উত্তোলন করা নিষেধ এখানে। আমি হইতে পারলাম না, আমি ব্যবসার সাথে জড়িত না। তাহলে আপনি পালিয়ে না, আমি ভাই। গত বছরের 13 অক্টোবর ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে রাতের অন্ধকারে অবাধে পাথর লুটপাটকারী চক্রের তাণ্ডব তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। 10 মাস পরের অবস্থা নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে তোলপাড়। এক সময়ের নয়নাভিরাম সাদা পাথর পর্যটন স্পট থেকে লুটে নেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর। প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। এখন আবার লুটের পাথর ফিরিয়ে এনে পূর্বের অবস্থায় নেবার চেষ্টা চলছে। মিডিয়া দেখেও দেখেন না, পুলিশে দেখেও দেখেন না। জেলা প্রশাসনের গাফলতির কারণে এই ধরনের একটা অপকর্ম হয়ে গিয়েছে। অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও সময় সংবাদের অনুসন্ধান বলছে, দেশ বিদেশে আলোচনার তুঙ্গে থাকা সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার এই তুলপাড় করা ঘটনাটি একটি পরিকল্পিত ও সমন্বিত সংগঠিত অপরাধ। স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাদের যুগসাজশে এই লুটপাট পেয়েছিল অঘোষিত বৈধতা। লুটপাট চলাকালে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়েও আছে নানা প্রশ্ন। ভালো লুট হয়েছে দেখে আমি যখন পুলিশ বাইরে ফোন দিয়েছিলাম, তখন বলে ভাই এখানে আমাদের ওসি স্যার না করছে, আমরা এখানে অভিযানে যেতে পারবো না। গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বরের শেষ দিক পর্যন্ত দিনে রাতে সাদা পাথরের নিকটবর্তী রেলওয়ে বাংকার এলাকা থেকে লুট হয় পাথর। এরপর সাদা পাথর পর্যটন স্পটের দিকে অগ্রসর হতে থাকে লুটেরা চক্র। এই লুটপাটে আলোচনায় আসে ধলাই নদের 2 তীরের 2 শাহাবুদ্দিনের নাম। নামের মিলের পাশাপাশি অবাক করা বিষয় হলো এই 2 শাহাবুদ্দিনের বাবার নামও একই, যদিও অমিল কেবল রাজনীতিতে, একজন বিএনপি এবং অন্যজন আওয়ামী লীগ নেতা। 2 শাহাবুদ্দিন ছাড়াও স্থানীয় আলফু চেয়ারম্যান সহ অন্তত 7টি গ্রুপের বিরুদ্ধে রয়েছে পাথর চুরি ও চাঁদাবাজির অভিযোগ। সদ্য সাবেক বিএনপির সভাপতি নির্দিষ্ট একটা বলয় ছিল, সেই বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। কয়েক মাসে রেলওয়ে বাংকার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। সাদা পাথর পর্যটন স্পটের প্রায় 50 ভাগ পাথরই গায়েব করে দেয় লুটেরা চক্র। লুটপাট যখন শতভাগ সফল, তখন টনক নড়ে সবারই। দলীয় পদ স্থগিত হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেই শাহাবুদ্দিনের। অভিযানের নামে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী তল্লাশি শুরু হয় পাথরবাহী ট্রাকগুলোতেও। আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটি স্থানীয়ভাবে উত্তোলন করা নিষিদ্ধ, যেটি আসলে দেশীয় পাথর।
এই এলাকাতে এলসির পাথর ঢাকায় যায় বলেই একটি প্রচারণা রয়েছে এবং এই এলসির পাথরের চাদরে মুড়িয়ে এই পাথরটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা কৌশলে। এসব ট্রাকের সঙ্গে চুরি হওয়া পাথর পরিবহনে কিভাবে চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করে সময় সংবাদ। মাল কিনছেন, মালটা কিনে ট্রান্সপোর্টে দিয়েছেন, ভাই আমার মালটা এই জায়গায় পাঠাই দিবেন আপনার ট্রান্সপোর্টের গাড়িতে। তখন ট্রান্সপোর্ট আঙ্গরে কল দিব, ভাই এই জায়গায় মাল আছে যাইবেন এত টাকা ভাড়া, তখন আমরা পোষাইলে যাই। এদিকে অভিযান শুরু হওয়ায় গা ঢাকা দেন লুটপাটে অংশ নেয় অভিযুক্ত সকল গ্রুপের নেতারাই। ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে বিএনপি নেতা শাহাবুদ্দিনের। লাপাত্তা আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। টানা 3 দিন চেষ্টার পর খোঁজ মেলে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা শাহাবুদ্দিনের। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একইভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। আমি সিও সাহেবের সাথে সরাসরি কথা বলছি, দেখা করছি, উনি বলছেন এটা আমার দায়িত্বে পড়ে না। এবং আমি ডিসি সাহেবের সাথে কথা বলছি, বারবার আমরা ডিসি সাহেবের সাথে কথা বলছি এবং এসপি সাহেবের সাথে দেখা করছি, কথা বলছি, কিন্তু সবাই বলছে দেখবো, আমরা দেখবো। কিন্তু এই দেখতে যেতে এইগুলো সব এই লুটপাট হয়ে গেছে। এখন সবাই দায় আমার উপরে চাপাইতেছে। আমি এই ব্যাপারে কিছু জানি না, যে যার মতো করে পারে আনছে, এরা হয়তো উদ্দেশ্য হতে পারে যে আমি এগুলা করছি। এদিকে অভিযুক্ত আলফু চেয়ারম্যানের খোঁজে তার থানাবাজার এলাকায় ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন তার স্বজনরা। আমাদের ফ্যামিলি পাথরের সাথে কোনো সংযোগ নাই। এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই পাথর লুটপাটের অভিযোগ ওঠে। সময় সংবাদের হাতেও আসে এমন একটি ভিডিও। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের টাকার ভাগ পেতেন উপজেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তাও। ডিসি সাহেবকে বলেছি, টিএনও সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বললে ওসি সাহেব বলেন যে টিএনও সাহেব ডিসি সাহেব যদি আমাকে সহযোগিতা না করে আমরা কি করব। প্রথম আমাদের কথা শুনতো, অভিযানও যাইতো। এই 4-5 মাস যাবত তারা আর কোনো কথা শুনে না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও। যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা যাওয়ার সুযোগ আছে। সাদাপাথর পর্যটন এলাকায় লুটপাটে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ এবং বিজিবিও। প্রশ্নই আসে না, যদি কেউ বলতে পারে পাথরের সাথে কোনো কাঁসার মিল, ওখান থেকে আমি চাকরি ছেড়ে এখন চলে যাব। আমরাও কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি, চিনি, জানি, সো আমরাও হেল্প করব। যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। এদিকে ব্যাপক হরিলুটের মধ্যে পরিবেশ বিপন্ন হওয়ার খবরে চলতি বছরের জুন মাসেই জাফলং এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি খুলে না দেওয়ার কথা বলায় 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে পাথর উত্তোলনে সম্পৃক্ত চক্র। বিক্ষোভের এক পর্যায়ে সাদাপাথর এলাকা পরিদর্শন না করেই ঢাকায় ফিরে যেতে হয় 2 উপদেষ্টাকে। লুটপাটকারী চক্রের সদস্যরা নিঃসন্দেহে এলাকায় প্রভাবশালী, তবে তার চেয়েও শক্তিশালী সরকার এবং বিচার বিভাগ, এটাই মনে করেন সাধারণ মানুষ। তাই ন্যায় বিচার নিশ্চিত হলে এমন অপরাধ আর সংঘটিত হবে না বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সাদাপাথর, সিলেট। গণ অনশন কর্মসূচির পর একনেকে পাশ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। 519 কোটি টাকার প্রকল্প অনুমোদনের খবরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা দূর করার দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন প্রান্তে 8টি ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশনের দ্বিতীয় দিনে পাশ হয় প্রকল্প। অনশন ভেঙে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। প্রকল্প পাশ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত আমাদের কাজ শুরু হয়ে যায়, আমরা যেন ক্যাম্পাসে পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই সরকার এটি অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পান মাত্র 13% শিক্ষার্থী। এর উপর আছে হলে সিট বন্টনে দুর্নীতি। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বগুড়ায় একটি খাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দুপুরে শহরের বার্খিখালে মানিক নামে এক যুবক তার পরিবারের 2 সদস্যকে নিয়ে মাছ ধরতে যায়। খালের পানি নিষ্কাশনের সময় 2 দফায় 2টি করে 4টি গ্রেনেড ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরে সেনা সদস্যরা ওই খালে অভিযান চালিয়ে আরও 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন। নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল ইউনিট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় রোববার ভোরের দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ নামের এক রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আকস্মিক কয়েকজন অস্ত্রধারী রেস্তোরাঁয় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 36টি গুলির খোসা উদ্ধার করা হয়। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খেলার খবর, বসুন্ধরা কিংসের অসহযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় দল, এমন মন্তব্য করেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। ক্লাবের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় বাফুফে। তাই জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তে বসুন্ধরাকে আবারও চিঠি পাঠাবে ফেডারেশন। একটা টিম যখন আপনি যাবেন একটা জায়গায়, আজকে প্ল্যানিং আছে, আপনার প্ল্যানিং আছে না, 5 জন প্লেয়ার তো ঠিকই আপনার আমাদের 23-তে চলে গেছে। আমরা বসুন্ধরা কিংসকে আজকে একটা চিঠি দিই। আমরা অনুরোধ করব বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা জানি আমাদের এই ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক। ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। পিআর ভোটের দাবিতে অনড় জামাত। জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। নতুন দেশ গড়তে নতুন সংবিধানের দাবি এনসিপির। এবং জামিন পেলেন ধানমন্ডি 32 থেকে গ্রেফতার রিকশা চালক আজিজুর। ওসির বক্তব্যের অসঙ্গতি খতিয়ে দেখছে ডিএমপি। আটকের ব্যাখ্যা তলব অন্তর্বর্তী সরকারের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।